Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। স্টুডেন্টস, আজকে আমরা মেইনলি PYQs এবং তার সাথে সাথে কনসেপ্ট ডিসকাশন করব। আশা করি তোমরা মানডে, টিউসডে এবং ওয়েডনেসডে যে তিনটে ফ্রি ক্লাস অন ইউনিট 3 অলরেডি দেখে নিয়েছো। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেকটি ভিডিও তোমাদের কথা মাথায় রেখে বানানো হচ্ছে। এবং ভিডিওগুলো যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তবে অবশ্যই কিন্তু লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একটি প্লেলিস্ট বানানো রয়েছে, তোমরা কিন্তু সেই প্লেলিস্টে গিয়ে পরপর ভিডিওসগুলো দেখে নিতে পারবে। তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো। এখানে কিন্তু ইম্পর্টেন্ট আপডেটস রিলেটেড টু হোম সায়েন্স পোস্ট করা হয় এবং ক্লাস নোটিফিকেশনও কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। তোমরা ফেসবুকেও আমার সাথে জয়েন হতে পারো। ফেসবুকে নাম রয়েছে একাডেমি ডিএস হোম সায়েন্স এবং সেখান থেকেও কিন্তু তোমরা সমস্ত আপডেটস পেতে পারো। কেউ যদি পেড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা কেউ যদি শুধুমাত্র নোটস নিতে চাও তাহলেও কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস নিতে পারো। তো ফার্স্ট কোয়েশ্চেন তোমাদের সামনে। ফার্স্ট কোয়েশ্চেনে বলা হয়েছে নর্মাল বিএমআই ফর অ্যাডাল্ট এশিয়ানস অ্যাজ সাজেস্টেড বাই হু। রাইট আনসার কি হবে? আনসার করো। এখানে মূলত চারটে অপশন দিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। সেই চারটে অপশনের থেকে যে কোনো একটা কারেক্ট অপশন কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে। নর্মাল বিএমআই ফর অ্যাডাল্ট এশিয়ানস অ্যাজ সাজেস্টেড বাই WHO কি হবে? তোমরা অবশ্যই কিন্তু আনসার করবে, এবং যারা ক্লাসটা রেকর্ডেড দেখছো তারাও কিন্তু কমেন্টে আনসার করতে পারো, কারণ তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু কনসেপ্ট তত ক্লিয়ার হবে। তো এখানে যে রাইট আনসার হবে দ্যাট ইজ 18 to 23 কেজি পার মিটার স্কোয়ার। আমরা জানি বিএমআই আমরা অনেক ক্ষেত্রে পড়েছি। বডি মাস ইন্ডেক্স, বিএমআই এর পুরো কথা হচ্ছে বডি মাস ইন্ডেক্স, যাকে আমরা মূলত কেজি পার মিটার স্কোয়ারে প্রকাশ করে থাকি। কিন্তু আমরা যদি দেখে থাকি অনেক ক্ষেত্রেই এককটাকে ব্যবহার করা হয় না, সিম্পলি আমরা বলে দিই 18 বা 18.5। তো এখানে আমি যদি দেখি তাহলে দেখতে পাবো বিএমআই এর যে নর্মাল রেঞ্জ সেটা 18.5 থেকে 25, এটা নর্মালের মধ্যে পড়ছে। কিন্তু যদি 25 থেকে 30 হয় তাহলে সেটা ওভারওয়েট, যদি 30 থেকে 35 হয় সেটা ক্লাস 1 ওবেসিটি, যদি 35 থেকে 40 হয় সেটা ক্লাস 2 ওবেসিটি, যদি গ্রেটার দ্যান 40 হয় কারোর বিএমআই দেন ইট ইজ ক্লাস 3। সেম অ্যাজ আমি যদি ব্যাকে যাই তাহলে কিন্তু থিননেস 17 থেকে 18.5, মডারেট থিননেস 16 থেকে 17, এবং লেস দ্যান 16 যদি কারোর বিএমআই হয় সে কিন্তু সিভিয়ার থিননেস, তার মানে ম্যালনারিশড। ওকে, সে কিন্তু ম্যালনারিশড। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সনস এর ক্ষেত্রে ভিজুয়াল অ্যাকিউটি কত হওয়া চাই? আনসার করো তোমরা। একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার ক্ষেত্রে ভিজুয়াল অ্যাকিউটি কত থাকা উচিত? দেখো, তার ক্ষেত্রে যে ভিজুয়াল অ্যাকিউটি সেটা 20/200 থাকা উচিত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার এই রিলেটেড কিছু টার্মিনোলজিস রয়েছে। কি কি? দেখো, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ক্যান বি ডিফাইন্ড ইন ডিফারেন্ট ওয়েস ডিপেন্ডিং অন দ্য সিভিয়ারিটি, তার মানে কতটা মারাত্মক রয়েছে ওই ইম্পেয়ারমেন্টটা। লো ভিশন আমরা কখন বলবো? যখন ভিজুয়াল অ্যাকিউটি 20/70 অ্যান্ড 20/400 হবে, অথবা ভিজুয়াল ফিল্ড 20 ডিগ্রি, তার মানে এটা যদি আমি কৌণিক আকারে প্রকাশ করি সেটাও কিন্তু করতে পারবো। দেখো, ভিজুয়াল অ্যাকিউটি এখানে রেঞ্জের মাধ্যমে দিয়েছে, তারা কিন্তু চাইলে কৌণিক অ্যাঙ্গেলও দিতে পারে। ওকে, নেক্সট। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট কি দেখব?
ব্লাইন্ডনেস, ভিজুয়াল অ্যাকিউটি কত হতে পারে? ওর্স দেন 20/400, ওকে, ওর্স দেন 20/400, অর আ ভিজুয়াল ফিল্ড অফ 10 ডিগ্রি অর লেস। যদি আমি বলি আর্লি ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, যেটাকে ইভিআই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভিজুয়াল অ্যাকিউটি কত হবে? 6/12 অ্যান্ড 6/80 ইন দ্য বেটার আই। যদি আমি বলি মডারেট ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বা এমভিআই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে ভিজুয়াল অ্যাকিউটি বিটুইন 6/18 অ্যান্ড 6/60 ইন দ্য বেটার আই। যদি আমি বলি সিভিয়ার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বা এসভিআই, সেক্ষেত্রে ভিজুয়াল অ্যাকিউটি কত হবে? 6/60 অ্যান্ড 3/60 ইন দ্য বেটার আই। তো আমরা নর্মাল এবং তার সাথে সাথে সিভিয়ার হলে কতটা হবে এবং লো ভিশন হলে কতটা হবে, সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। কারণ কারোর যদি অন্ধত্ব আসে, সে অন্ধত্ব একবারে আসবে না, তার বিভিন্ন স্টেজ রয়েছে, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করে কিন্তু অন্ধত্ব আসবে এবং সেই রেঞ্জটা কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য ফিমেল সেক্স হরমোন ইজ। এই যে চারটে অপশন রয়েছে, এর মধ্যে ফিমেল সেক্স হরমোন কোনটি? আনসার করো। ফিমেল সেক্স হরমোন এর মধ্যে কোনটি? দেখো, ইটস ভেরি ইজি। ইস্ট্রোজেন এখানে রাইট আনসার হবে, কারণ অ্যান্ড্রোজেন হবে না, প্রোল্যাক্টিন হবে না, কারণ এখানে আমাকে স্পেসিফাই করেছে সেক্স হরমোন, এবং অক্সিটোসিনও কিন্তু হবে না। এবার দেখো, দুটো সেক্স হরমোন আমরা দেখতে পাই, দ্যাট ইজ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনের কি কাজ হয়? আ গ্রুপ অফ হরমোন দ্যাট হেল্প ডেভেলপ অ্যান্ড মেনটেন ফিমেল সেক্স ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড আর ইম্পর্টেন্ট ফর ফার্টিলিটি। তার মানে ইস্ট্রোজেনের আরও কি কি কাজ হয়? ফার্টিলিটি, প্রেগনেন্সি অ্যান্ড দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। ইস্ট্রোজেন লেভেলস ফ্ল্যাকচুয়েট থ্রু আউট দ্য লাইফ, সারা জীবন এর যে মান, সেই মান কিন্তু ফ্লাকচুয়েট হতে পারে। রাইজিং ডিউরিং পিউবার্টি, বেড়ে যায় কখন? পিউবার্টির সময় এবং ওভিলিউশনের সময়। অ্যান্ড ডিক্লাইনিং কখন হয়? যখন মেনোপোজ হয়, ওকে, যখন মেনোপোজ হয়। ইস্ট্রোজেন ক্যান অলসো কজ স্কিন টু ডার্কেন, স্পেশালি অন দ্য ফেস অ্যান্ড অ্যারিওলা, ওকে। এবার প্রোজেস্টেরন বলছে, ইট হেল্প স্টেবিলাইজ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল অ্যান্ড প্রিপেয়ার্স দ্য বডি ফর প্রেগনেন্সি। প্রোজেস্টেরন লেভেলস ইনক্রিজ ডিউরিং ওভিলিউশন অ্যান্ড স্পাইক ডিউরিং প্রেগনেন্সি। তার মানে প্রোজেস্টেরন লেভেল কখন বেড়ে যায়? ডিউরিং প্রেগনেন্সি। লো প্রোজেস্টেরন লেভেলস ক্যান লিড টু ইরেগুলার পিরিয়ডস, তার মানে মেনস্ট্রুয়েশনের যে ব্লিডিং ফেজ, সেটা ইরেগুলার হতে পারে, ডিফিকাল্টি হতে পারে কনসিভ করতে, অ্যান্ড হায়ার রিস্ক অফ প্রেগনেন্সি কমপ্লিকেশন। যদিও বা মহিলা প্রেগনেন্ট হয়ে গেল, সেক্ষেত্রেও কিন্তু তার বিভিন্ন কমপ্লিকেশন দেখতে পাওয়া যায়। Question number 4, it is also a very easy question. Colostrum is a very good as it is rich in proteins and প্রোটিনের সাথে সাথে আর এই চারটের মধ্যে কি থাকে, যার জন্য এটাকে আমরা বলতে পারি ইটস আ ভেরি গুড সোর্স। আনসার করো। রাইট আনসার কি হবে? তো রাইট আনসার উই অল নো দ্যাট ইট ইজ অ্যান্টিবডিজ, ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার দেখো, কোলেস্ট্রাম ইজ রিচ ইন নিউট্রিয়েন্টস দ্যাট প্রোটেক্ট অ্যান্ড নারিশ বেবি আনলাইক এনিথিং এলস। এই কারণেই কিন্তু জন্মানোর পরেই, পর মুহূর্তেই যে কোলেস্ট্রাম সিক্রেশন, সেটাকে অনেক সময় স্টোর করেও রাখা হয়। কারণ কোলেস্ট্রামের মধ্যে রয়েছে ইমিউনোগ্লোবুলিন এ, যেটা বাই নেচার একটি অ্যান্টিবডি, ল্যাক্টোফেরিন, যা একটা প্রোটিন কিন্তু ইনফেকশনে প্রিভেন্ট করে থাকে, লিউকোসাইড থাকে, এছাড়া এপিডার্মাল যে গ্রোথ ফ্যাক্টর থাকে, আ প্রোটিন দ্যাট স্টিমুলেট সেল গ্রোথ, সেটাও কিন্তু এই কোলেস্ট্রামের মধ্যে প্রেজেন্ট থেকে থাকে। সো কোলেস্ট্রাম ইজ আ ভেরি good source of, we can say, it's a nutrient dense thing for the newborn. Next question, question number 5, which of the is sheared from a living sheep? Okay, যারা বেসিক্যালি টিউসডের ক্লাস করেছো বা মানডের ক্লাস করেছো বা ওয়েনেসডের ক্লাস করেছো, তারা এই বিষয়টা সম্পর্কে কিন্তু অলরেডি জেনে আছো। এবং ম্যানুফ্যাকচারিং অফ উল, এটা কিন্তু ওয়েডনেসডে ক্লাসে আমরা ডিসকাস করেছি। যারা ক্লাসটা করেছো, এর আনসার কিন্তু ইজিলি করতে পারবে। কি অপশন তোমরা সিলেক্ট করছো, আমাকে বলো কোনটা এর মধ্যে রাইট অপশন হবে। সো রাইট আনসার হবে ফ্লিস।
এবার দেখো ব্যাপারটা কি হয়, আমরা দেখেছিলাম যে প্রথম একদম যে ফার্স্ট স্টেপ, সেই ফার্স্ট স্টেপ কিন্তু এটা করা হয় শিয়ারিং, ঠিক আছে, এবং আলটিমেটলি এরকম আমরা ফেব্রিক পেতে পারি। কিন্তু বাকি যে অপশনগুলো রয়েছে, ফ্ল্যানেল, ফ্ল্যানেলের ক্ষেত্রে কি হয়, ইটস আ সফট উভেন ফ্যাব্রিক, ওকে, এরকম ফ্যাব্রিক তৈরি হয়। এবং ফেল্ট রয়েছে, ফেল্ট কি, ইটস আ টেক্সটাইল দ্যাট ইজ প্রডিউসড বাই ম্যাটিং, কন্ডেন্সিং অ্যান্ড প্রেসিং, তার মানে আমি বলতে পারি চাপ সৃষ্টি করা হয়, চাপ সৃষ্টি করে দুটো লেয়ারকে এক করা হয়। নেক্সট রয়েছে ময়ের, ইট ইজ লেস অফেন ময়রে, এটাকে ময়রেও বলা হয় স্প্যানিশের মতন করে, ইটস আ টেক্সটাইল উইথ আ ওয়েভি অ্যাপিয়ারেন্স প্রডিউসড মেনলি ফ্রম সিল্ক বাট অলসো উল অ্যান্ড কটন, তার মানে এই চারটে জিনিসই উলের সাথে রিলেটেড, বাট তার মধ্যে আমাকে যে অপশনগুলো বলেছে ফ্লিস কি হবে, রাইট আনসার হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6, which of the following is a double pointed dart? আনসার করো। কোনটা হবে রাইট আনসার? সো রাইট আনসার হবে ফিশ। এবার আমরা একটু দেখে নেব যে ডাবল পয়েন্টেড ডার্ট কি। ইট ইজ অলসো নোন অ্যাজ ফিশ আই ডার্ট অর বডি ডার্ট, তার মানে নামেই বোঝা যাচ্ছে এই ডার্টটা বেসিক্যালি ডার্ট কি, আমরা এখন ওই বিষয়টা পড়িনি ইউটিউবে, বাট আমরা দেখতেই পারি যে ডার্ট বলতে বেসিক্যালি কি বোঝাচ্ছে। সাপোজ নর্মালি এইখানে কাপড়টা চেপে রয়েছে, ঠিক আছে, এখানে কাপড়টা চেপে রয়েছে, এই বেলটার জন্য কিন্তু চাপা নেই, এই বেলটাকে এই কারণে দেওয়া হয়েছে যখন এই বেলটা বাঁধা হবে তখন দুপাশ থেকে কাপড়টা চেপে যাবে, এই যে চাপটা সৃষ্টি করা হচ্ছে, এটা এই রকম একটা জায়গায় কিন্তু এই ডার্টকে ইউজ করা হচ্ছে। এটা কিছুই না, কাপড়কে ভাঁজ করেও আমি করতে পারি এবং ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু বিষয়টা করতে পারি, তাতে কি হবে, ফিটিংস, মেনলি এটা করা কিসের জন্য হয়, ফিটিংসের জন্য, আমার ফিটিংসটা ভালো হবে এবং জিনিসটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে, এবং এটাকে কি বলা হয়, ফিশ আই ডার্ট is a sieving technique used to shape garments. Unlike a single pointed dart that tapers no one end, a double pointed dart tapers to a point at both end. সিঙ্গেলের মাধ্যমে বোঝা যাচ্ছে ওটা কোনো একদিকে টেপিং করে থাকে, বা ডাবলের ক্ষেত্রে কি হয়, ওটা দুপাশে কিন্তু হয়ে থাকে। This type of dart is often used in jackets and dresses to create a fitted look at the waist. কোমরের দিক থেকে ফিট প্রোভাইড করার জন্য মেনলি এই ধরনের ডার্টকে ব্যবহার করা হয়। Question number 7. A portion of output re-entered as an input to affect succeeding output is, কি হবে কোশ্চেনটা কমিউনিকেশন থেকে। রাইট আনসার কি হবে, এখানে কি বলা হচ্ছে, a portion of output re-enter, তার মানে আবার এন্টার করানো হয় অ্যাজ এ ইনপুট, তার মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি হোয়াট ইজ ইনপুট, ঠিক আছে, বোঝানোর পর তোমাদেরকে বললাম যে তোমরা কমেন্ট করো কারা কারা বুঝতে পারোনি বা কারা কারা আরেকটু ডিটেলসে জানতে চাও। তো এই যে বললাম কমেন্ট করে, এটা কি, এটা হচ্ছে এক ধরনের ফিডব্যাক, এই ফিডব্যাকের মাধ্যমে যখন আমি তোমাদেরকে আবার ইনপুটটা বোঝাবো তখনই ওটা কি হবে, রি এন্টারিং, তো রাইট আনসার কি হবে, ফিডব্যাক। এবার ফিডব্যাক বেসিক্যালি কি হতে পারে, আইডিয়া, রেসপন্স, ওপিনিয়ন, সার্ভে, কমেন্ট, রেটিং, রেজাল্ট, অ্যাডভাইস, এরকম বিভিন্ন ধরনের ফিডব্যাক কিন্তু আমরা দেখে থাকি। Question number 8. Eliminating or combining parts of jobs is suggested by incorporating changes in. Right answer কি হবে? Answer করো। বলছে eliminating or combining parts of jobs is suggested by incorporating changes in. কোন বিষয়টার মধ্যে আমরা চেঞ্জ করব? টুলসে, পশ্চারে, প্রোডাকশন সিকোয়েন্সে, না র ম্যাটেরিয়ালসে? রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে অপশন সি, দ্যাট ইজ প্রোডাকশন সিকোয়েন্স। দেখো
Eliminating or combining parts of jobs is suggested by incorporating changes in job design বা যেটাকে আমরা বললাম production sequence. Job design involves organizing tasks, duties and responsibilities into a productive unit of work. তার মধ্যে প্রথম কি আসছে? তার মধ্যে প্রথম আসছে জব সিম্পলিফিকেশন, তারপর জব রোটেশন, তারপর জব এঙ্গেজমেন্ট, দেন জব ইকুইপমেন্ট, নেক্সট হচ্ছে টাস্ক কম্বিনেশন, তারপর অটোনমি। এবার আমরা যদি দেখি জব সিম্পলিফিকেশনে কি বলা হচ্ছে, ব্রেকিং ডাউন কমপ্লেক্স জব, তার মানে একটা বড় কাজ সেটাকে আমরা ভেঙে দেব সিম্পলার টাস্কে অ্যান্ড ইমপ্রুভ এফিসিয়েন্সি। জব রোটেশন, তার মানে কোনো একটা কাজ সেটাকে বিভিন্ন ওয়ার্কার্সদের মধ্যে ডিভাইড করে দেবো, আজকে এ করছে কালকে ও করবে পরের দিন সে করবে এইভাবে। জব এনলার্জমেন্ট, ইনক্রিজিং দ্য নাম্বার অফ টাস্ক পারফর্ম বাই অ্যান এমপ্লয়ি টু প্রোভাইড ভ্যারাইটি, তার মানে একই কাজ কাউকে আমি করতে দেব না, আজকে তাকে হয়তো এইচআরে দিলাম, কালকে ম্যানেজিংয়ে দিচ্ছি, পরের দিন কম্পিউটার ডেস্কে দিচ্ছি, এইভাবে কিন্তু কাজটা করব। Job enrichment, adding on the meaningful and the challenging tasks to a job enhance the motivation and satisfaction. একই কাজ যদি আমি করতে থাকি আমার মধ্যে কোনো রকম কিন্তু মোটিভেশন আসবে না, কোনো রকম ইন্টারনাল মোটিভেশন আসবে না। তাই কি করতে হবে? তাই নতুন নতুন কাজ দিতে হবে। টাস্ক কম্বিনেশন, মার্জিং টাস্ক টু ক্রিয়েট আ মোর হলিস্টিক অ্যান্ড ইন্টারেস্টিং জব, তার মানে আজকে যে কম্পিউটার ডেস্কে রয়েছে রিসেপশনে তার কাজটার সাথে আমি ম্যানেজারের কোনো একটা কাজ দিয়ে দিলাম, দুটো কাজকে মার্জ করা হলো, তাতে কি দুজন দুজনের কাজের জায়গাটা বুঝতে পারছে, দুজন দুজনের পার্সপেক্টিভটা বুঝতে পারছে এইভাবে। অটোনমি মানে স্বায়ত্তশাসন, গিভিং এমপ্লয়িজ মোর কন্ট্রোল ওভার হাউ দে পারফর্ম দেয়ার টাস্ক, কে কিভাবে তার কাজটা করছে ইটস অ্যাবসলিউটলি তাদের ব্যাপার, আমি তাদের কাজের মধ্যে কোনোভাবে ইন্টারফেয়ার করব না, কারণ আমার লক্ষ্য হচ্ছে কাজটা করা, সে কাজটা কিভাবে করছে সে তার মতন করে করবে, আমি কিন্তু সেই কাজে কোনোভাবে ইন্টারফেয়ার করব না। কোয়েশ্চেন নাম্বার 10, the recommended height of the work surface in the kitchen for efficient operation is, কি হবে রাইট আনসার বলো? 4 inches below the elbow, 5 inches below elbow level, 3 inches below elbow level, plus 6 inches below elbow level. So right answer কি হবে? 3 inches below elbow level. এবার দেখো স্ট্যান্ডার্ড কিচেন কাউন্টার হাইট, বেসিক্যালি এখানে বলা হয়েছে যে ঠিক কতটা হতে পারে, কারণ আমি যখন কোনো কিচেন সেট আপে কাজ করছি আমাকে এটা বেসিক্যালি কোয়েশ্চেনটা আর্গোনমিক্স থেকে, তাই না? ম্যান অ্যান্ড মেশিন রিলেশন, তো বেসিক্যালি এই ধরনের হাইট যদি আমি রাখি তাহলে কিন্তু আমার ওয়ার্কলোডটাও কম হবে। কোয়েশ্চেন নাম্বার 11, a group of persons whom an individual consults before taking an important decision is known as, কোন গ্রুপের ক্ষেত্রে আমরা এটা বলবো? ফর্মাল, ইনফর্মাল, রেফারেন্স না ইন্টারেস্ট গ্রুপ? আনসার করো। সো রাইট আনসার এখানে কি হবে? কোন গ্রুপটা হেল্প করে থাকে? তো বেসিক্যালি এখানে যে রাইট আনসার হবে দ্যাট ইজ রেফারেন্স গ্রুপ। এবার দেখো ফার্স্ট বলা হচ্ছে ফর্মাল গ্রুপ। ফর্মাল গ্রুপ কি? স্ট্রাকচার্ড গ্রুপস ক্রিয়েটেড বাই অর্গানাইজেশনস টু অ্যাচিভ স্পেসিফিক গোলস অ্যান্ড অবজেক্টিভস, এদেরকে তৈরি করা হয় নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য। হ্যাভ ডিফাইন্ড রোলস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড অথরিটি, কারা হতে পারে? প্রজেক্ট টিম, কমিটি, ডিপার্টমেন্ট উইদিন আ কোম্পানি, এগুলো হচ্ছে ফর্মাল গ্রুপের এক্সাম্পল। নেক্সট কি? নেক্সট হচ্ছে ইনফর্মাল। বলা হচ্ছে ন্যাচারালি ফর্মড গ্রুপস বেসড অন পার্সোনাল রিলেশনশিপ, কমন ইন্টারেস্ট, নট অফিসিয়ালি স্যাংশন বাই অ্যান অর্গানাইজেশন, মানে এখানে একটু মানে ফর্মালিটিটা কম থাকবে, আমরা নিজেদের মতন করে কোনো গ্রুপ ফর্ম করতে পারি, সেটাও কিন্তু ইনফর্মাল গ্রুপসের মধ্যে যাবে। কি কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে? ইমার্জ স্পন্টেনিয়াসলি, ফ্লেক্সিবল স্ট্রাকচার, অফেন প্রোভাইড সোশ্যাল সাপোর্ট, কারা হতে পারে? ফ্রেন্ড সার্কেলস অ্যাট ওয়ার্ক, স্টাডি গ্রুপ, হবি ক্লাব এটসেট্রা। নেক্সট হচ্ছে আমাদের রেফারেন্স গ্রুপ।
কি বলছে, গ্রুপস দ্যাট ইন্ডিভিজুয়াল ইউজ আ স্ট্যান্ডার্ড ফর ইভ্যালুয়েটিং দেমসেলস অ্যান্ড দেয়ার বিহেভিয়ার। আমি কি কাজটা করছি সেটাকে ঠিক করছি সেটা ওই গ্রুপটা কিন্তু জাজ করে থাকবে। পিয়ার গ্রুপ হতে পারে, সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট, প্রফেশনাল অর্গানাইজেশন। ওকে, এগুলো হচ্ছে সব এর আন্ডারে আসে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট গ্রুপ। এরা কারা? এরা হচ্ছে গ্রুপস অফ ইন্ডিভিজুয়ালস হু কাম টুগেদার টু প্রমোট অ্যান্ড অ্যাডভোকেট ফর আ কমন ইন্টারেস্ট অর কজ। একটা নির্দিষ্ট লক্ষ্যকে ওরা জানানোর জন্য এই গ্রুপটা ফর্ম করে থাকে। যেমন এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি গ্রুপ, ট্রেড ইউনিয়ন, পলিটিক্যাল অ্যাকশন কমিটিস, সমস্তটাই এদের মধ্যে যাবে। কোয়েশ্চেন নাম্বার 12. Approaches to understand women's participation in development have gone through the following phases. আনসার করো কোন অপশনটা হবে। এখানে তিনটে বিষয়ের উপর মনলি জোর দেওয়া হয়েছে, একটা হচ্ছে ওয়েলফেয়ার, আর একটা ডাব্লিউআইডি, আর একটা হচ্ছে জিএডি। তো রাইট অপশন এখানে কি হবে? রাইট অপশন হবে অপশন এ, ওয়েলফেয়ার, ওম্যান ইন ডেভেলপমেন্ট আর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার দেখো ওয়েলফেয়ার অ্যাপ্রোচ কি আমরা যদি দেখি, তাহলে ওম্যান আর ভিউড প্রাইমারিলি অ্যাজ বেনিফিশিয়ারিজ অফ ডেভেলপমেন্ট এড। তার মানে এরা সুবিধা নেবে সেই গ্রুপ হিসাবে পরিগণিত হয়। কি অবজেক্টিভ থাকে? মিটিং বেসিক নিডস সাচ অ্যাজ হেলথ, নিউট্রিশন অ্যান্ড এডুকেশন। কি পার্সপেক্টিভ থাকে? ওম্যান আর সিন অ্যাজ প্যাসিভ রেসিপিটস দ্যাট রাদার দ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। তার মানে ওদেরকে প্যাসিভলি দেখা হয় রাদার দ্যান অ্যাক্টিভলি। নেক্সট কি? নেক্সট হচ্ছে ওম্যান ইন ডেভেলপমেন্ট। ওকে, ফোকাস কি থাকে? রেকগনাইজিং ওমেন্স রোল অ্যাজ প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। এবার এদেরকে গুরুত্ব দেওয়া হয় এই ক্ষেত্রে। কি অবজেক্টিভ থাকে? বেসিক্যালি এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে যে এফেক্টিভনেসটা কোনো একটা প্রোগ্রাম, তার এফেক্টিভনেস কতটা আছে আমি তার উপর থেকেও কিন্তু সেটা দেখতে পারি। কি পার্সপেক্টিভ থাকে? বলছে ওমেন্স কন্ট্রিবিউশনস আর অ্যাকনলেজ। তারা যে কাজটাই করুক, যেটুকু কন্ট্রিবিউটই করুক সেটাকে অ্যাকনলেজ করা হয়, বাট দে আর স্টিল সিন উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ এক্সিস্টিং ডেভেলপমেন্ট মডেলস। ওকে, আর একটা কি ছিল? আর একটা ছিল জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট। কি বলা হচ্ছে? এক্সামিনিং দ্য সোশ্যাল রিলেশনস বিটুইন মেন অ্যান্ড ওমেন। ওকে, মেন অ্যান্ড ওমেনের মধ্যে যে সামাজিক যে বন্ধনটা রয়েছে সেই বন্ধনটাকেই যাচাই করা হয়। কি অবজেক্টিভ? অ্যাড্রেসিং দ্য রুট কজেস অফ জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড প্রমোটিং ওমেন্স এম্পাওয়ারমেন্ট। কি পার্সপেক্টিভ? এমফাসিস অন ট্রান্সফর্মিং সোসাইটাল স্ট্রাকচার্স টু অ্যাচিভ জেন্ডার ইকুয়ালিটি rather than simply integrating women into existing framework। তার মানে নতুন করে আমাকে জেন্ডার ইনইকুয়ালিটি কে শেষ করতে হবে, আমাকে জেন্ডার ইকুয়ালিটি আনতে হবে। বেসিক্যালি জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু সেই বিষয়ের উপরই কাজ করে থাকে। এবং আরেকটি রয়েছে ওম্যান, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ফোকাস কি হয়? লিঙ্কিং ওম্যানস ইস্যুস উইথ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, যেটা আমরা এসডিজিতেও দেখেছিলাম, এমডিজিতেও দেখেছিলাম। অবজেক্টিভ কি থাকে? হাইলাইটিং দ্য রোল অফ ওম্যান ইন ম্যানেজিং ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড প্রমোটিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে গ্রুপটা, এই গ্রুপটা সব কিছুর মধ্যে কিন্তু মহিলাদের পার্টিসিপেশনকে নিয়ে আসছে। পার্সপেক্টিভ কি হয়? ওম্যান আর সিন অ্যাজ কি এজেন্টস ইন এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল প্র্যাকটিসেস। কোয়েশ্চেন নাম্বার 13. পুটিং দ্য লাস্ট অ্যাজ ফার্স্ট মিনস কি বলা হয়? বলছে লাস্টের জিনিসকে ফার্স্টে দেওয়াকে কি বলা হয়? ইটস ভেরি ইজি, রিভার্সালস ইন মিনিং। কি বলা হয়? রিভার্সালস ইন মিনিং। এবার দেখো এখান থেকে একটা টার্ম আমরা নতুন পাই, দ্যাট ইজ ব্লু প্রিন্ট অ্যাপ্রোচ। এখানে কি বলা হচ্ছে? আ মেথড অফ প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং ডেভেলপমেন্টাল প্রজেক্টস অর প্রোগ্রামস থ্রু ডিটেলড অ্যান্ড রিজিড প্ল্যানস। ইট ইনভলভস টপ ডাউন অ্যাপ্রোচ। তার মানে উপর থেকে নিচে আসছে। প্রি-ডিটারমাইন্ড অ্যান্ড স্ট্রিক্টলি followed. কি objectives, timeline, resources and activities. This approach is often used in fields of the construction, urban planning and large-scale governmental initiatives. এই সমস্ত ক্ষেত্রে এই ব্লুপ্রিন্ট অ্যাপ্রোচকে কিন্তু ফলো করা হয়। তো আমরা এই কোশ্চেনের থেকে নতুন একটা অ্যাপ্রোচ সম্পর্কে কিন্তু জানলাম।
কোয়েশ্চেন নাম্বার 14, কি বলা হচ্ছে? সিমটমস অফ ডায়াবেটিস মেলাইটাস: পলিইউরিয়া, হাইপোগ্লাইসেমিয়া, গ্লাইকোসুরিয়া, পলিফেজিয়া, ইডিমা অ্যান্ড টেস্ট অ্যাকিউটি। এখান থেকে যে কোনো তিনটে অপশনকে সিলেক্ট করতে হবে। আনসার করো। রাইট আনসার কি হবে? রাইট আনসার হবে আমাদের পলিইউরিয়া, এখানে হয়ে যাবে গ্লাইকোসুরিয়া, আর কি হয়ে যাবে? পলিফেজিয়া। ওকে, এ সি ডি, তার মানে অপশন এ। এবার দেখো, এখানে সিমটমস অফ ডায়াবেটিস বলা হয়েছে। যেমন আমি যদি দেখি পলিডিপসিয়া, পলিফেজিয়া, লেথার্জি, সাপোর্ট। আইজের ক্ষেত্রে কি হতে পারে? ব্লাড ভিশন। ব্রিথের ক্ষেত্রে স্মেল অফ অ্যাসিটোন। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে নশিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেন। ইউরিনারির ক্ষেত্রে পলিউরিয়া, গ্লাইকোসুরিয়া। সিস্টেমিকের ক্ষেত্রে ওয়েট লস। রেসপিরেটরির ক্ষেত্রে বেসিক্যালি হাইপার ভেন্টিলেশন বা কুসমল ব্রিদিং হতে পারে। অ্যান্ড আজকের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, which of the following are not deficiency diseases? জেরপ্থ্যালেমিয়া, ডিসলিপিডেমিয়া, অস্টিওম্যালেশিয়া, কেরাটোম্যালেশিয়া, অ্যানোরেক্সিয়া নার্ভাসা। এখান থেকে যে কোনো দুটো অপশনকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু বলেছে নট, কোনটা ডেফিসিয়েন্সি ডিজিজ না এদের মধ্যে। দেখো, এখানে সবার ফার্স্টে আমি দেখব যে আমাদের এখানে আনকমন কে রয়েছে সবার ফার্স্টে, দ্যাট ইজ অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এটা কিন্তু কোনো রকমেরই ডেফিসিয়েন্সি ডিজিজ না। তাহলে ই এখানে রয়েছে, এখানে রয়েছে, তো এই দুটো অপশন তো চলে যাবে। এবার বি আর ডি এর মধ্যে আমাকে দেখতে হবে ডিসলিপিডেমিয়া আর কেরাটোম্যালেশিয়া। তো ডেফিনেটলি এটা ভিটামিন এর জন্য হয়, এবং ডিসলিপিডেমিয়া কিন্তু ওভারের ক্ষেত্রে হয়, তার মানে হাইপার ফ্যাটের জন্য হয়ে থাকে। তো বেসিক্যালি রাইট আনসার কি হবে? অপশন সি। এবার আমরা দেখে নিই xerophthalmia, a condition caused by vitamin A deficiency leading to dry eyes and potential blindness. Dyslipidemia, abnormally high levels of lipids in the blood which can lead to cardiovascular diseases. Osteomalacia, softening of the bones due to vitamin D deficiency. Keratomalacia, a severe form of xerophthalmia where the cornea becomes soft and can lead to blindness. And anorexia nervosa, we all know এটা কি? এটা basically a disorder characterized by an obsessive fear of gaining weight and severe restriction of the food intake. Okay, সো আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস সম্পর্কিত যদি কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই জানাতে পারো কমেন্টে। এছাড়াও কিন্তু তোমাদের যদি পেড ব্যাচ রিগার্ডিং কোনো ডাউট থাকে তাহলেও কিন্তু তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা আমাকে মেল করতে পারো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড যদি ভিডিও হেল্পফুল মনে হয় ডেফিনেটলি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।